আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা মজায় মজায় শিখি এবং আজকের মজায় মজায় শিখার পর্বের ইলাস্ট্রেটরের আজকে প্রথম ক্লাস। আমি নাইম আজাদ আপনাদের সঙ্গেই আছি এবং প্রথম ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মজায় মজায় টুলসগুলোর ক্লাস শিখব, টুলসগুলোর কাজ শিখব। আমি আপনাদেরকে এইটুকু বলি যে আমরা ভিডিওর মধ্যে জাস্ট টুলটার পরিচয় সম্পর্কে জানবো, এটা আপনার জন্য বেসিক। আমরা ক্লাসের মধ্যে মাস্টার ক্লাস করব, অর্থাৎ আমরা ক্লাসে এই টুলসগুলো দিয়ে কিভাবে আরও মাস্টার কাজ করা যায় সেই কাজগুলো দেখব। তো চলেন শুরু করা যাক। এর জন্য আমি প্রথম ক্লাসেই শর্তই হচ্ছে যে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে কোনো একটা ভার্সন নিতে হবে। যদি আমি ভার্সনটা ব্যবহার করছি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2019, যত আপডেট ব্যবহার করা যাবে তত ভালো। তো আমরা এখান থেকে 2019টা ওপেন করছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ওয়েলকাম স্ক্রিন দেখতে পাচ্ছি যেখানে ওয়েলকাম টু ইলাস্ট্রেটর বলা হচ্ছে এবং কয়েকটা বাই ডিফল্ট সাইজ এখানে দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে সাইজ নেওয়ার জন্য আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ অথবা ফাইল থেকে নিউ এ ক্লিক করব এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে কন্ট্রোল এন প্রেস করা আছে। তো কন্ট্রোল এন, এই যেগুলো দেখছেন যে এখানে কন্ট্রোল এন, শিফট কন্ট্রোল এন, কন্ট্রোল ও, এগুলো হচ্ছে শর্টকাট। প্রত্যেকটা অপশনের এক একটা করে শর্টকাট এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা চাইলে কিন্তু কন্ট্রোল এন দিয়েও এটা আনতে পারি। জাস্ট কন্ট্রোল চেপে এন প্রেস করলেও আসবে অথবা ওখান থেকে ক্লিক করলে সরাসরি চলে আসবে। এখানে বাই ডিফল্ট সেভে যদি ক্লিক করেন তাহলে আপনি যদি কোনো ফরম্যাট সেভ করে রাখেন সাইজ, তাহলে আপনি সেটা এখানে দেখতে পারবেন। মোবাইল ফোনের যতগুলো সাইজ আছে যেমন স্যামসাং, আইপ্যাড, প্রত্যেকটারই সাইজ এখানে দেওয়া আছে। জাস্ট আপনি ক্লিক করলে সেই আর্টবোর্ড বা সেই ক্যানভাসটা আপনি এখানে পেয়ে যাবেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন থেকে একটা সাইজ কালেক্ট করতে পারি, অথবা ফাইল এবং ফিল্ম অ্যান্ড ভিডিও থেকে কালেক্ট করতে পারি, প্রিন্ট থেকে করতে পারি। তো যেহেতু আমরা এখান থেকে একটা নিব না আজকের ক্লাসের জন্য, আজকে আমরা মজায় মজায় জাস্ট ক্লাসটা করব। তো আমরা এখানে জাস্ট এই ফাইলটার নাম দিব, অর্থাৎ যে ডকুমেন্টটা করছি এটার নাম দিব ফার্স্ট ক্লাস এবং আমি এখান থেকে একটা সাইজ দিব। তো আমার একটা পছন্দের সাইজ হচ্ছে 2500 বাই 1500 পিক্সেল, এটা আমার ইচ্ছা মতো আমি দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে পিক্সেল বা পিএক্স কেন ইউজ করব। তো মনে রাখবেন এখানে পিক্সেল, ইউনিট, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার অনেক কিছু আছে। যারা নতুন ভার্সন ব্যবহার করবেন তাদেরটাতে ফিটও দেখতে পারবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা ইউনিট নিয়ে আপনাকে কাজ করতেই হবে, কারণ ক্লায়েন্ট আপনাকে যদি বলে দেয় যে এত ইঞ্চি বা এত ইঞ্চির একটা ফাইল লাগবে, তখন আপনি ইঞ্চিতে কনভার্ট করে ফেলতে পারবেন। তো আমরা চেষ্টা করব পিক্সেল অথবা পয়েন্ট নিয়ে কাজ করার। তো আমি এখানে পিক্সেল দিচ্ছি 2500 বাই 1500 এবং এখানে দেখেন ওরিয়েন্টেশন, অর্থাৎ আপনি যেই আর্টবোর্ডটা বা যে ক্যানভাসটা নেবেন, ক্যানভাস বা আর্টবোর্ড হচ্ছে যেটার উপরে আপনি অ্যাকচুয়ালি আপনার ডিজাইনটা করবেন। এখানে বলে রাখাই বাহুল্য যে আর অ্যাডোবি ইলাস্ট্রেটরকে ফটোশপের সাথে পার্থক্য করতে গেলে একটা জিনিস দ্বারাই পার্থক্য করা যায়, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর গ্রাফিক্স এবং অ্যাডোবি ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক্স। ভেক্টর গ্রাফিক্সের কাজ হচ্ছে রং নিয়ে, আর রাস্টার গ্রাফিক্সের কাজ হচ্ছে ছবি নিয়ে, যে কোনো রাস্টার ইমেজ নিয়ে। হ্যাঁ, পিক্সেল যেগুলোতে থাকে সেগুলো পিক্সেল বেসবে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমি আর্টবোর্ডটা কতটুকু লম্বালম্বি নিব নাকি আড়াআড়ি নিব সেই প্রেজেন্টেশন টাইপটা এখানে দেখাচ্ছে। তো হরিজেন্টালি বা ভার্টিক্যালি এখানে দেখতে পাচ্ছেন যে আর্টবোর্ডের সংখ্যা, অর্থাৎ আপনি একই সঙ্গে 4-5টা আর্টবোর্ড নিয়েও কাজ করতে পারেন বা একটা আর্টবোর্ড নিয়ে। আমরা আসলে আর্টবোর্ড বলতে ক্যানভাসটাকেই বোঝাচ্ছি যেটার উপরে অ্যাকচুয়ালি আমি ডিজাইনটা করব। তো আমরা ভেতরে গেলে বিষয়টাকে ক্লিয়ার হয়ে যাব। এখানে অ্যাডভান্স কিছু অপশন আছে, তার উপরে ব্লিড অপশন আছে, এইগুলো নিয়ে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স ক্লাসে দেখব। আজকে যদিও টুলস, আমরা চেষ্টা করব জাস্ট কিভাবে ভেতরে ইনক্লুড করা যায়। তো এখানে কালার, মুড, রাস্টার ইফেক্ট এইগুলো নিয়ে আমরা নাড়াচাড়া না করে জাস্ট আমরা ভেতরে চলে যাই। এখান থেকে আমরা এটা বুঝবো, তবে আমরা এখানে ভেতরে চলে যাই। জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন আমি ওখানে বলেছিলাম যে আর্টবোর্ড 4 লেখা ছিল, আপনারা খেয়াল করবেন। এখান থেকে আমি যদি হোমে চলে যাই আমি আবার প্রথম পেজে চলে আসতে পারবো। আবার যদি আমি এখানে ব্যাক করি তাহলে আমি আবার ওই পেজে চলে আসতে পারবো। আমি যখন ফাইল থেকে আবার নিউ ক্লিক করব এবং নিউ ক্লিক করার পরে আমি যদি এখানে 4টাকে জাস্ট 1 করে দিই এবং দেন ওকে করে দিই, দেখেন পরের এইটাতে এটাকে ট্যাব বলে, আনটাইটেল 2, এখানে ফার্স্ট ক্লাস। তো
আমরা ফার্স্ট ক্লাসের ট্যাবটাকে কেটে দিলাম, এখানে আসলাম, এখানে একটাই ক্যানভাস। তো এটাকে আমি জুম ইন এবং জুম আউট, মানে এটাকে আমি যদি কাছ থেকে দেখতে চাই বা দূর থেকে, তাহলে কিবোর্ডের অল্টার প্রেস করে আপনাকে মাউসের চাকাটা ঘোরাতে হবে। তো আমরা একটু একটা শর্টকাট ইউজ করব বা আপনাদের একটু হেল্প করি। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এটাকে ট্যাব বলছি এবং কিছু শর্টকাট আমরা এখানে জানবো, যেটা শর্টকাটটা হচ্ছে যে অল্টার চেপে ধরে মাউসের চাকাটাকে বা মাউসের হুইলটাকে ঘোরাইতে হবে। অল্টার চেপে ধরলাম, মাউসের চাকাটাকে ছোট করলাম, আপনারা দেখতে পারবেন খুব সহজে এটা ছোট এবং বড় হচ্ছে। এবং আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস মাইনাস, কন্ট্রোল ধরে যদি আপনি প্লাস করেন তাহলে এটা জুম ইন এবং জুম আউট হবে। তো সেক্ষেত্রে আরও একটা ছোট্ট পদ্ধতি আছে, সেটা আমরা একটু দেখব এখান থেকে। সেটা হচ্ছে যে এখানে একটা জুম টুলস আছে, আপনারা জেনে খুশি হবেন যে আমরা এইগুলো সম্পর্কে হয়তো ক্লাসে আরও ডিটেলস বলবো। যেমন এইটাকে আমরা বলছি মেনু বার, এটাকে বলছি অপশন বার, এটাকে বলছি টুলস বার, আবার এখান থেকে আমরা এটাকে বলছি ট্যাব। আপনারা সব কিছু আরও বিস্তারিত আরও ডিটেলসে জানবেন। তো এইখান থেকে টুলস বার থেকে আমাদের একটা ছোট্ট টুলস আছে, যে টুলসটার নাম হচ্ছে জুম টুল। আর আপনারা যারা এই শর্ট ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকেই ভিডিওটা দেখার সময় ছোট্ট একটা খাতার নোট নেবেন এবং প্রত্যেকটা টুলসের নাম লিখে ফেলবেন, যে কোন কোন টুলস আজকে শেখা হলো। সেই টুলসগুলো অবশ্যই আমি ক্লাসে আবার জিজ্ঞাসা করব। যদিও যে ক্লাসটা আমি আপনাদেরকে আজকে দিচ্ছি সেটার অ্যাডভান্স ক্লাস হবে কালকে, এইভাবে করে চলতে থাকবে। তো আমরা এখান থেকে এটা নিয়ে যদি এভাবে প্লাস করি, এবার টান দেই, আবার মাইনাস করতে হবে জাস্ট এইভাবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আর কিচ্ছু না। আপনি ড্র্যাগ করবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা ছোট এবং বড় হতে থাকবে। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আসি যে আমাদের যে ভেতরের কাজগুলো কিভাবে করতে হয় সেগুলো নিয়ে। তো আমরা আমাদের একটু মডিউলে চলে যাই। আমাদের প্রথম মডিউলে বলছে যে ইউজিং দ্য ওয়েলকাম স্ক্রিন, যেটা আমরা শেষ করে ফেলেছি কিছুক্ষণ আগে, যে কিভাবে আসলে ওয়েলকাম স্ক্রিনের কাজ করতে হয় বা কিভাবে ডকুমেন্টটা সেট আপ করতে হয়। তারপরে আসছে হচ্ছে কম্পেয়ার বিটুইন ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেশন। আসলে ইলাস্ট্রেটরকে আমি বারবারই বলেছি, এটার পার্থক্যটা হচ্ছে এক জায়গাতেই, সেটা বিশাল পার্থক্য, যে অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার আর অ্যাডোবি ফটোশপ হচ্ছে রাস্টার বেস সফটওয়্যার। ভেক্টর মানে যেটাতে সলিড রং, আর ফটোশপের রাস্টার মানে হচ্ছে পিক্সেল বা ছবি। এবার আসছে ইন্ট্রোডিউস দ্য ভেক্টর গ্রাফিক্স। আসলে ভেক্টর গ্রাফিক্স কোনগুলো সেটা আমরা দেখব। তো ভেক্টর গ্রাফিক্স, আমি যদি যে কোনো ধরনের রং দিয়ে কোনো কিছু আঁকি সেটাই হবে ভেক্টর গ্রাফিক্স, যদি কোনো কিছু আঁকি। এখন আমি একে দেখাবো, তার আগে আমি একটু টপিক বাই আসি, এইটা আমরা একটু বাদ রেখে পরেটা যাচ্ছি। সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইলাস্ট্রেটর ইন্টারফেস টুলবার সেটিং এ নিউ ডকুমেন্ট। আমরা কীভাবে নিউ ডকুমেন্ট সেট আপ করতে হয় এটা শিখেছি, যে এখানে ইউনিট ছিল, যেখানে 2500 x 1500 পিক্সেল নিয়েছি, ওইটাই আসলে ডকুমেন্ট প্যালেট। আর এখানে ইন্টারফেসটা আপনারা দেখেছে, যে ইন্টারফেস মানে আসলে এটা দেখতে কেমন চারিদিকে সেটা, যেমন এটাকে ফ্লোটিং প্যানেল বলছি। আরও বিস্তারিত ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ বলবো। আর এখানে আর বাকি রইল কি, এখান থেকে আমাদের মূলত কাজটা শুরু হবে, যে অবজেক্ট শেপ ক্রিয়েশন ইউজিং বেসিক শেপ। আমরা আসলে বেসিক যেই শেপগুলো আছে সেইগুলো নিয়ে মূলত আজকে কথা বলবো, সেটা নিয়ে আমাদের আজকের টপিক আর কি। ওকে, সো আমাদের আজকে যেই আমরা কয়েকটা টুলস শিখবো, সেই কয়েকটা টুলসের মধ্যে প্রথম যে টুলসটা সেটার নাম হচ্ছে সিলেকশন টুল। তারপরে আমরা শিখবো হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো আমরা এই দুইটা টুলসের পরিচয় আগে দিব, তার আগে সাথে আরেকটা টুলসের পরিচয়টা দিয়ে নিই, সেটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল। সো আমরা নর্মালি তো আমরা যেই টুলসেই অবস্থান করি না কেন, প্রত্যেকটা টুলসের পাশে আমি যদি যাই দেখব যে ওইটার উপরে মাউস পয়েন্টার রাখলে আমাদের এইটা শর্টকাট দেখাচ্ছে, সিলেকশন টুল ভি, মানে হচ্ছে ভি শর্টকাট। সো আমরা রাইট বাটন প্রেস করে এখানে দেখতে পাচ্ছি দুইটা। কিভাবে বুঝলাম যে এর ভেতরে আছে? যেই টুলসগুলোর মধ্যে আপনারা খেয়াল করবেন, যেই টুলসগুলোর পাশে, মধ্যে ভুল বলেছি, যে টুলসগুলোর পাশে ছোট্ট তীর চিহ্ন দেওয়া থাকবে, বুঝে নিতে হবে রাইট বাটন প্রেস করলে তার মধ্যে আরও কিছু টুলস রয়েছে। ঠিক তেমনিভাবে আমরা যে প্রথম যে টুলসটা আছে এখানে কোনো এক্সট্রা তীর চিহ্ন নাই, যেমন পরেরটাতে আছে। তো আমরা যেহেতু তিনটা টুলস নিয়ে কথা বলছি, সেহেতু আমরা দেখব যে এইখান থেকে যেই রেক্টেঙ্গুলার টুলটা আছে, এই রেক্টেঙ্গুলার টুলের মধ্যে আমি আরও কয়েকটা শেপ দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে সবগুলা শেপ দেখব।
তো সেগুলো দেখার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের এই টুলসের পাশে ছোট্ট একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করলাম। আমি পুরো শেপের নাম দেখতে পাচ্ছি না, নাম যদি দেখতে হয় এখান থেকে রাউন্ড, রেক্টেঙ্গুলার, ইলিপস, পলিগনাল, স্টার, ফ্ল্যাট টুল, এইগুলো আমরা এখান থেকে দেখে নেব। কিন্তু আমি যদি এটাকে শর্টকাটে আনতে চাই আমাদের কাজের জন্য, তাহলে আমি এটা এখানে রাখতে পারি। এবং আমি প্রথম যে টুলটা নিচ্ছি সেটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কেট টুল, এবং এটা দিয়ে আমি ছোট্ট করে জাস্ট ড্র্যাগ করছি। তাহলে এটাতে যে কালারটা আসছে সেটা হচ্ছে সাদা কালার। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে দুইটা কালার আমরা দেখতে পারবো, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার। তো ফিল কালার কি? ফিল কালার হচ্ছে যেটা আমরা উপরে দেখতে পাচ্ছি। স্ট্রোক কালার কি? যেটার মধ্যে কালারের ভেতরে একটা পাত থাকবে। আমরা আস্তে আস্তে বুঝবো। তো আমরা এখান থেকে জাস্ট সাদার উপরে ডাবল ক্লিক করলে আমার এখান থেকে কালার পিকার আসছে, এবং এখানে যে কালারগুলো আছে সলিড কালার, এই সলিড কালারের ভেতর থেকে আমি জাস্ট এভাবে জাস্ট এই স্লাইডার ধরে টানলে এখানে কালার চলে আসবে। এইটার মধ্যে তিনটা কালার আছে, ঠিক আছে? তো এখানে দেখেন একটা আছে শেড কালার, ঠিক আছে? এই যে এখানে একটা শেড কালার, হিউ কালার আছে, মেন কালার যেটাকে বলি আসলে সেটাকে হিউ কালার বলে, ঠিক আছে? তো টিন কালার, টোন কালার, শেড কালার, এই তিনটা আমরা আসলে কালার নিয়ে আরও আগে করবো। তো জাস্ট এখান থেকে আমি একটা কালার নিলাম, দেন ওকে করলাম। দেখতে পাচ্ছি এখানে কালার চলে আসছে, কিন্তু তার নিচে কালার এখানে দেখতে পাচ্ছি কালো। উপরেরটা ফিল, নিচেরটা স্ট্রোক। স্ট্রোক মানে হচ্ছে যে বর্ডার, যেটা চারিদিকে যে বর্ডারটা থাকে। তো আমি যদি এটাকে জুম করি, কিছুক্ষণ আগে আমি বলেছি যে জুম টুল দিয়েও জুম করা যায়, অথবা আপনি যদি অল্টার চেপে ধরে মাউসকে এভাবে অর্থাৎ মাউসের চাকাটা ঘোরান তাহলে দেখতে পারবেন যে দেখেন এখানে এটার মধ্যে পাত আছে। এই যে এটাকে গেলে লেখা উঠতেছে পাত। পাত থাকলে কি সুবিধা সেটা আমরা সামনে শিখবো, তবে এইটুকু শিখি যে এইখানে বর্ডার ক্রিয়েট করছে। সো এই বর্ডারের সাইজটা আমরা বাড়াইতে পারি, এই যে স্ট্রোক থেকে সাইজটাকে আমি বাড়াই দিতে পারি। খুব সহজে আমরা এটাকে সাইজটাকে এইভাবে বাড়াই দিতে পারবো, খুব ইজিলি বাড়াই দিতে পারবো। এটা হচ্ছে মেন ব্যাপার। আর আমি দেখেন এটাকে সুন্দর এইদিকে সরাচ্ছি, একটা হাত যেন চেপে ধরে ধরে সরাচ্ছে। এটা আসলে করতেছি হচ্ছে প্যান করা বলে এটাকে, এটাকে বলে প্যান করা। আমি করতেছি এই যে এই টুলসটার মাধ্যমে, হ্যান্ড টুলসটার মাধ্যমে এটা দিয়ে আমি প্যান করতেছি এইভাবে করে। তো এটা শর্টকাট হচ্ছে স্পেস বার। কিবোর্ডের স্পেস বার যদি আপনি চেপে ধরেন তাহলে আপনি এই প্যানটা করতে পারবেন। ওকে, এই ছিল আমাদের মোটামুটি ব্যাপার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে দুইটা কালার নিলাম, আমার যদি মনে হয় যে আমি ফিল কালারটা চাচ্ছি না, তাহলে আমি এখানে নানের বাটনের উপরে প্রেস করলে আপনার ফিল কালারটা চলে যাওয়ার কথা, কিন্তু গেল না কেন? কারণ আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। কোনো অবজেক্টকে সিলেক্ট করতে গেলে অবশ্যই সিলেকশন টুল নেবেন, দেন ওইটার উপরে প্রেস করবেন, দেন আপনি এখানে নানে ক্লিক করবেন। দেখবেন এটার মধ্যে আর কোনো ধরনের কি নাই, ফিল কালার নাই। আপনার ক্যানভাস হচ্ছে এইটা, কিন্তু আপনি এখানেও আঁকতে পারবেন। এটা আপনার নোট করার মতো। যখন কাজ শেষ হয়ে যাবে তখন আপনি এটাকে ক্যানভাসের উপরে রেখে তারপরে সেভ করবেন, কিন্তু আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন বাইরে। তো আপনি এটা দেখতে পাচ্ছেন, এখানে সিলেকশন করলাম। এবার যদি মনে করি যে আবার কালারটা ফিরে আনবো, সো এখানে ক্লিক করলাম, নিচে চলে আসছে। এবার আমি চাচ্ছি স্ট্রোকটাকে নাই করব, স্ট্রোকের উপরে ক্লিক করলাম, স্ট্রোকটা উপরে চলে আসছে। এবার নান, দেখেন এটা চলে গেছে। দ্যাটস ইট। তো এই ছিল মোটামুটি আমাদের ফিল কালার। আপনি চাইলে সুইচ করতে পারবেন, এখানে ছোট্ট একটা সুইচ বাটন আছে, এটা দিলে ফিল হয়ে যাবে স্ট্রোক, স্ট্রোক হয়ে যাবে ফিল। দ্যাটস ইট, আপনি জাস্ট এটাকে সুইচ করতে পারবেন। পরেরটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট সম্পর্কে আমি আরও ডিটেলসে বলবো। গ্রেডিয়েন্ট কালার হচ্ছে এক বা একাধিক কালারের মিশ্রণ। শুধুমাত্র আজকের জন্য আমরা এতটুকুই জেনে রাখবো, এবং এতটুকুই জানা আমাদের দরকার। সো এই হচ্ছে আমাদের মূল ব্যাপারটা। এবার আসি সিলেকশন টুলের কাজ। সিলেকশনের টুলের হচ্ছে তিনটা কাজ, সরি চারটা কাজ। আপনারা একবারে ক্লিয়ারলি মনে রাখবেন, সিলেকশন টুলের চারটা কাজ। এই চারটা কাজ আপনাকে মাস্ট বি মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, সিলেকশন টুল ট্রান্সফর্মিং করে। এই যে এইভাবে দেখেন, আপনি যখন সিলেকশন টুলটা নেবেন আপনি খুব সহজে এভাবে বড় এবং ছোট করতে পারবেন খুব সহজেই। যে শিফট এবং অল্টার যদি ধরেন তাহলে প্রপোর্শনালি বড় ছোট হবে, মানে কোনো দিকে দেখেন এদিকে যেমন একটু লম্বা হচ্ছে এরকম হবে না, একবারে পারফেক্ট সাইজ মতো হবে যদি আপনি শিফট এবং অল্টার ধরে বড় ছোট করেন। তারপর আপনি এটাকে রোটেট করতে পারবেন, যে কোনো স্টাইলে শিফট ধরে যত ডিগ্রি ইচ্ছা ঘোরাইতে পারবেন এরকম করে। আর আপনি যদি চান এটাকে মুভ করাইতে পারবেন, অর্থাৎ একটা অবজেক্টকে আপনি যে কোনো জায়গায় মুভ। অর্থাৎ তিনটা কাজ হলো, একটা হচ্ছে কি করে ট্রান্সফর্মিং, একটা হচ্ছে রোটেটিং, আপনার রোটেট, আর একটা হচ্ছে মুভিং। আরেকটা যেটা করে সেটা হচ্ছে ইডস বা ইজকে কার্ভ করে। এই যে পয়েন্টগুলো ধরে আপনি এভাবে টান দিলে
খুব সহজেই আপনার এটা রাউন্ড হয়ে যাবে, খুব সহজে। দেন আপনি এইভাবে দিলে দেখেন খুব ইজিলি হয়ে যাচ্ছে। আপনি যদি সিঙ্গেল কর্নার করতে চান, তো আপনি জাস্ট সিঙ্গেল কর্নার করতে হলে কীভাবে, এই পয়েন্টের উপরে জাস্ট একটা ক্লিক করবেন, সিঙ্গেল আসবে, এখান থেকে সিঙ্গেল। এখানে আরও কিছু মজার বিষয় আছে, যেমন এই পয়েন্টের উপরে ডাবল ক্লিক করলে এটার অপশন চলে আসবে কিছু, এই যে দেখেন বিভিন্ন স্টাইলের অপশন চলে আসবে। আবার দেখেন আপনি যদি এই পয়েন্টের উপরে জাস্ট এখান থেকে অল্টার চেপে ক্লিক করেন, দেখেন এটা স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার দেখায় অল্টার চেপে দেন ক্লিক, দেখেন কিছু আসতেছে না। আপনি এখানে গেলেন, কিছু আসতেছে না। একটা আপনাকে কিন্তু অপশন সে দিয়ে দিচ্ছে, এই যে দেখেন একটু কার্ভ করলে অল্টার চেপে দেন ক্লিক, দেখেন বিভিন্ন অপশন চলে আসতেছে। আপনি যদি এটা না পারেন, জাস্ট এর উপর যদি আপনি ডাবল ক্লিক করেন, তাহলেও আপনার এখানে স্টাইল চলে আসবে। দেখেন কত ডিগ্রি কমাইতে চাচ্ছেন, কত ডিগ্রি বাড়াইতে চাচ্ছেন, আপনি এখান থেকে যে কোনো এক সাইড আপনি এখান থেকে মাউস দিয়ে বা এখানে ধরেন ভ্যালু দিলেন 50, তাহলে দেখেন এই কোণাটা, আপনি দেখেন এই কোণাটা একটু বেশি কার্ভ হয়েছে। সো এইভাবে করে আপনি আপনার অপশনগুলোকে আরও মজাদার করতে পারবেন, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা আরও কথা বলবো। আমরা যদি পজিশনিংগুলো চেঞ্জ করতে চাই, তাহলে এটার উপরে আমি জাস্ট অল্টার চেপে যদি ক্লিক করি, তাহলে বিভিন্ন স্টাইল আমাকে দিচ্ছে। কি ধরে? জাস্ট অল্টার, আর কিচ্ছু না, আর কিছু করা লাগবে না, জাস্ট অল্টার ধরে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এবার আসছি, এটার কাজ শেষ, অর্থাৎ আমরা এখান থেকে সিলেকশন টুলের কাজ সমাপ্ত দিলাম, 4টা কাজ করে। এবার আমরা জাস্ট আসবো হচ্ছে, এই যে আমি এখান থেকে টান দিয়ে দেখেন একটা কপি করলাম। আসলে কিভাবে, এখানে দেখেন আমি যেগুলো কাজ করছি এখানে শর্টকাট দেখাচ্ছে। শর্টকাটটা হচ্ছে অল্টার চেপে ধরেছি, দেন শিফট চেপে ধরে টান দিলাম। তার মানে অল্টার চেপে ধরে কোনো অবজেক্টকে কপি নেওয়া যায়, অর্থাৎ অল্টার চেপে। আবার আরেকভাবে নেওয়া যায়, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে ফরগ্রাউন্ড পেস্ট। যেমন এটাকে টেনে বের করতে হচ্ছে, কিন্তু আপনি যদি কন্ট্রোল সি তারপরে কন্ট্রোল এফ প্রেস করেন, তাহলে ওইটার ওপরে কপি হয়ে যাবে। দেন এখান থেকে যদি আপনি কালার চেঞ্জ করেন, এটা নামান, দেখেন এটা ওপরে কপি হয়ে গেছে। এটাকে বলে কন্ট্রোল সিতে কপি, আর কন্ট্রোল এফ এ মানে হচ্ছে ফরগ্রাউন্ড পেস্ট। ফরগ্রাউন্ড মানে হচ্ছে ওইটার ওপরে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এবার আমরা আবার এখান থেকে একটা শেপ নিলাম, এরকম শেপটা নেওয়ার পরে এবার চলে যাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে, এর বিশেষ যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট এডিট করে। অ্যাঙ্কর পয়েন্ট কোনগুলো? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরার পরে দেখবেন ছোট্ট ছোট, আমি একটু ইয়ে করি, জুম করি, এই যে যে ছোট ছোট চারকোনা আছে বক্স, এগুলোকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। আর এই যে যেটা বাউন্ডারি দিয়ে আছে নীল কালারের, এটাকে বলে পাথ। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে, আমরা প্রথমে বলেছি যে এর বিশেষ কাজ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টকে এডিট করে। কেমন? আপনি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন, টান দিবেন, দেখবেন যে এটা চলে যাবে। দেখেন যাচ্ছে না, আমি একটা ক্লিক করি, এই যে দেখেন, এই যে দেখেন, আপনার ইচ্ছা মতো আপনি এটাকে নড়াইতে পারেন, কিন্তু আপনি এটা সিলেকশন টুল দিয়ে কখনোই পারবেন না। এই যে আপনি কখনোই চেষ্টা করলেও আপনি এটাকে বাড়াইতে পারবেন না। তো এটার বড় গুণ হচ্ছে আপনি এটাকে খুব সহজে কি করতে পারবেন, অ্যাঙ্কর পয়েন্টে এডিট করতে পারবেন। এবং এর আরেকটা বড় কাজ হচ্ছে আপনি মাল্টিপল সিলেকশন করতে পারবেন। কিভাবে? এইটাকে দেখেন সিলেক্ট করলেন, জাস্ট এইভাবে ড্র্যাগ করে, ক্লিক করেও করা যায়, ড্র্যাগ করে করা যায়। দেন আপনি জাস্ট এখানে ক্লিক করে শিফট চেপে আবার এইটুকুকে ধরে নিলেন, তার মানে আপনার ওই দুইটা সিলেক্টেড হয়ে গেছে। এই যে দেখেন টান দিলে দুইটা একসঙ্গে হচ্ছে। আবার আপনি চাইলে এই দুইটাকে একসঙ্গে ধরে এভাবে বাড়াইতেও পারবেন। আপনার যদি মনে হয় যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে একটু নিচের দিকে নামানো দরকার, ইজিলি আপনি নামাইতে পারবেন। এই যে আমি যে কাজটা করছি, এইটাই আসলে ভেক্টর গ্রাফিক্স। এবং এটার কেন ভেক্টর, আমি জুম করেন, দেখেন এটা কোনো ফাটবে না, আপনি কোনো ফাটা দেখাইতে পারবেন না। ওকে, এইটাই হচ্ছে আমাদের ভেক্টর গ্রাফিক্সের বড় গুণ। এবং আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখলাম যে ডিরেক্ট সিলেকশন টুল মুভ করতে পারে, কিন্তু এটা আসলে রোটেট করতে পারে না, ছোট বড় করতে পারে না। ইয়েস, আমার মনে হয় যে আপনারা মজায় মজায় শিখতে পারছেন, যদিও আমি বেশি মজা দিতে পারছি না। তো আমরা ক্লাসের মধ্যে আরও মাস্টার ক্লাসে হয়তো আরও এনজয় করে ক্লাস করব, তবে এটা বি ফর্মাল। তো যাই হোক, আমরা এখন থেকে ডিরেক্ট সিলেকশন টুল এবং সিলেকশনের কাজগুলো বুঝতে পেরেছি এবং বুঝতে পারবো। যে কোনো জায়গায় কার্ভ করতে পারবো এবং যে কোনোভাবে ইচ্ছা মতো সেটাকে এডিট করতে পারবো। যদি পয়েন্ট ধরতে চাই, এভাবে পয়েন্টকে বাড়াইতে পারবো। আমার যদি মনে হয় হ্যান্ডেলগুলোকে, এই যেগুলোকে হ্যান্ডেল বলে, হ্যান্ডেলগুলোকে নড়াইতে পারবো। এই যে এটা নড়বে, এটা নড়বে, আপনার ইচ্ছা মতো আপনি এডিট করতে পারবেন অ্যাজ ইউ লাইক। আপনার যতটুকু দরকার আপনি ততটুকু করতে পারবেন। আশা করছি আমার তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে। তো পরের যেটা আছে সেটা হচ্ছে রাউন্ড, অর্থাৎ একটু রাউন্ড হয়েই থাকবে, যে আপনি যতটুকু রাউন্ড নিতে চান এখানে রাউন্ড করতে পারবেন। তারপর ও আসলে
একটু রাউন্ড দিয়ে দিবে। তারপর এটা হচ্ছে ইলিপস, যে কোনোভাবে শেপ নিতে পারেন, তবে শিফট এবং অল্টার ধরলে আপনি সমান, একবারে সমান নিতে পারবেন। ওকে, এই হচ্ছে ব্যাপার। তারপরে এটাকে বলে হেক্সাগন শেপ, এবং আমরা এখান থেকে আরও দেখেন এটার পলিগনালও বলে। তো পলিগনাল শেপের আমি স্টাইলটাকে একটু বাড়াইতে পারি, যেমন এটা সাইড কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আপনি যদি ব্ল্যাঙ্ক একটা ক্লিক করেন তাহলে আপনি এখানে সাইড 10টা দিতে পারবেন। দেখেন এটার 10টা সাইজ, 1 2 3 4 গুনলে 10টা দেখতে পারবেন। আপনি এইভাবে এটার কাজটা সাইডটাকে কমাইতে বা বাড়াইতে পারবেন, অ্যাজ ইউ লাইক বেস্ট। স্টারের ক্ষেত্রেও তাই, আপনি এখান থেকে স্টার দেখতে পারবেন, বাড়াইতে চাইলে জাস্ট বাইরে একটা ব্ল্যাঙ্ক ক্লিক, 10, দেন ক্লিক দিলে স্টার চলে আসবে। এখন এটার আরও শর্টকাটে করব কিভাবে, জাস্ট এইভাবে একটা টান দিবেন এবং কিবোর্ডে ডাউন অ্যারো, আপনারা ডাউন অ্যারো মানে যেটাতে গেম খেলেন, ওই ডাউন অ্যারো প্রেস করলে আপনার এটা বাড়বে, সরি কমবে, আর আপ অ্যারো প্রেস করলে বাড়বে, এই যে এইভাবে। ঠিক আছে, আপনি যদি একবারে কমায় নিয়ে আসতে চান তাহলে ডাউন অ্যারো চেপে ধরবেন, তাহলে এটা শেষে স্টারে পরিণত হবে। আশা করছি আপনারা এটা খুব সহজেই পারবেন এবং পারা উচিত। এই ছিল এখনকার কয়েকটা অধ্যায়। আর একটা টুলস বাকি আছে, এটা ফ্লায়ার টুল। এটা আসলে আজকে দেখানোর জন্য না, তারপরে দেখাই দিই। এটাতে লাইটিং ইফেক্ট আছে এবং এটা কিভাবে কাজ করে সেটা ইনশাল্লাহ সামনে দেখাবো। তো এই আমাদের আজকে টুল শিখলাম হচ্ছে আমরা সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, এবং সাথে শিখেছি আমরা শেপ, অর্থাৎ কয়েকটা শেপ আছে, সেই শেপগুলো বেসিক, যে শেপগুলা শেপের মধ্যে আমাদের আজকে একটু পরিচয় হওয়া দরকার, যে শেপ মূলত আসলে কয় প্রকার। শেপ আসলে দেখেন আমরা অ্যাজ এ সাধারণ মানুষ আমরা শেপ কিভাবে দেখি। আমরা এখানে সাধারণ মানুষ কয় ধরনের শেপ বলবো, আমরা সাধারণ মানুষ বলবো এখানে 4 ধরনের আছে। যে এটা একটু একটু কালারগুলোকে একটু চেঞ্জ করে দেই না, আমরা সাধারণ মানুষ বলবো যে এটা 4 ধরনের শেপ, কিন্তু অ্যাকচুয়ালি এটা 4 ধরনের শেপ না। এখানে আছে আমরা 2 ধরনের শেপ, একটা হলো হার্ড ইডস আর একটা হচ্ছে সফট ইডস। এই জিনিসগুলো আমাদের একটু শিখতে হবে, যদিও বেশি বলে ফেলছি এখানে। হার্ড আর একটা হচ্ছে সফট, এইটা আমরা যারা ডিজাইনার তারাই দেখতে পাই, যেটা কোনটা হার্ড ইজ আর কোনটা সফট ইজ, হার্ড কোনটা সফট। আর হার্ড কোথায় ব্যবহার হয় সেটা ক্লাসে বলবো, আর সফট কোথায় ব্যবহার, মানে আপনারা ক্লাসের মধ্যে সব মাস্টার জিনিসগুলো পাবেন, এখানে শুধুমাত্র বেসিক। হার্ড ইডস ব্যবহার করা হয় হচ্ছে যেগুলোর কর্না থাকে, যেগুলো হচ্ছে কর্নার, এগুলোকে বলে হার্ড ইডস। আর যেগুলো হচ্ছে রাউন্ড থাকে, এই যে রাউন্ড, এটাকে বলে সফট ইডস। তার মানে এখানে এইটা আর এটা হচ্ছে হার্ড, আর এই দুইটা হলো সফট। এইটাকে আমি এখন হার্ড থেকে কোনা থাকলেই সেটা হার্ড। এখন আমি এটাকে সফট বানাবো কিভাবে, এটা যদি এভাবে রাউন্ড করে দিই এটা সফট হয়ে গেল। এটাকে সফট করব কিভাবে, এটা সফট হয়ে গেল। সফট জিনিস কোথায় ব্যবহার হয়, হার্ড জিনিস কোথায় ব্যবহার হয় সেটা নিয়ে আমরা দেখব। এর সাথে এই দুইটা বাদে আরেকটা আছে শেপ, সেটাকে বলা হয় অর্গানিক শেপ। নিক শেপ, অর্গানিক শেপ কোনটা, আবার অনেকে আরেকটা নাম দিয়েছে যে জিওমেট্রিক শেপ, যে শেপগুলো আসলে গাণিতিক বিষয়, যেমন বর্গক্ষেত্র, ত্রিভুজ, এই যে এখান থেকে আমরা যদি ত্রিকোণ নিই, এগুলোকে হচ্ছে আসলে গাণিতিক শেপও বা জিওমেট্রিক শেপও অনেকে বলে থাকে এগুলাকে। তো অর্গানিক শেপ কোনগুলা, অর্গানিক শেপ হচ্ছে যেই শেপটা আপনি নিজে এডিট করে বের করেছেন বা প্রকৃতি থেকে আসছে। কেমন দেখেন, এইটা এখান থেকে যখনই আপনি টান দিবেন এটা অর্গানিক শেপ হয়ে যাবে। কেন অর্গানিক হলো, এরকমতে আসলে কোনো শেপ হয় না, এটা আপনি নিজে বানাইছেন। অর্গানিক মানে আপনার কাছ থেকে, আপনার দ্বারা তৈরিকৃত। আপনি যদি এটাকে সরি আপনি যদি এটাকে পাতা বানাইতে পারেন তাহলে এটাও অর্গানিক, বা আপনি যদি এটা অন্য কোনো এরকম চেপে এটা করতে পারেন, এই যে এরকম দেন, এটাও একটা অর্গানিক। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এটা নিয়ে বিস্তারিত আরও আলোচনা করব ক্লাসের মধ্যে। তো এই ছিল আমাদের মোটামুটি এখানকার টুলস। আরও কিছু টুলস আমরা শিখব, যেমন এখানে আমাদের কি ছিল, বেসিক টুল শেপ, সিলেকশন বেসিক। আচ্ছা, সিলেকশন বেসিকটা শিখবো আমরা, যে আসলে অবজেক্টকে সিলেকশন করে কি। যেমন যে এটা একটা অবজেক্ট, এই অবজেক্টে সিলেকশন করছি কি, এটা দিয়ে ডিরেক্ট দিয়ে, দুইটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারছি। কিন্তু আরও দুইটা সিলেকশন আছে, এইটা হচ্ছে একটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড আর একটা হচ্ছে ল্যাসো টুল। কিভাবে দেখেন, আমি এটা অল্টা চেপে কপি করলাম,
এবং এইটার কালার সেম দিলাম, এইটার কালারও মোটামুটি সেম। এখন আমি এই দুইটাকে যদি আপনি সিলেকশন করতে বলি, কিভাবে? এইটা শিফট চেপে ধরে এটা, তারপরে এটা। এখন আমি যদি কালার চেঞ্জ করি এখান থেকে চেঞ্জ হবে, অথবা এখান থেকে যদি চেঞ্জ করি তাও চেঞ্জ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই কালারগুলো যখন আপনি চেঞ্জ করলেন, এইরকম যদি আরও অনেক অসংখ্য থাকে, অসংখ্য কালার, আপনি একটা একটা করে সিলেক্ট করা আপনার জন্য টাফ না? তখন আপনি কি করবেন? আপনি দুইটা কাজ করতে পারবেন। এই যে এখান থেকে ম্যাজিক টুল নিয়ে এটার উপরে ক্লিক করলে দেখেন ওই কালারগুলোই সিলেক্টেড হয়ে গেছে, যে দেখেন ওইটা সিমিলারিটি। আবার এর উপর প্রেস করেন, দেখেন এই দুইটা সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, এটাও এক ধরনের সিলেকশন। আবার দেখেন ল্যাসো টুল দিয়ে আপনি এইভাবে যেটার উপর দিয়ে যাবেন, ও কালার বেজ না, যার উপর দিয়ে যাবেন ও সেটার উপরে সিলেকশন, এইভাবে ধরে আপনি টান দেন, এর ভেতরেরগুলো সিলেকশন হয়ে যাবে। তো এই ছিল আসলে মূলত সিলেকশন বেসিক। আর যদি আপনি সিমিলারিটি কালারের সিলেকশন করতে চান, তাহলে আপনার এখান থেকে সিলেক্ট থেকে সেম কি ফিল কালার, দেখেন সেম ফিল কালার দিলেও এটা সিলেকশন। এখানে আরও অপশন আছে সেমে, যেমন ব্লেন্ডিং মোড, এগুলো নিয়ে আস্তে আস্তে আপনারা আসবেন। যখন আমরা আরও একটু অ্যাডভান্স হয়ে যাব তখন এগুলো নিয়ে কথা বলবো। তো এটা ডিলিট করে দিচ্ছি এবং আমরা টপিকে চলে যাই। এখানে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি বলেছি, অ্যাঙ্কর পয়েন্ট ক্লাসের মধ্যেও আরও ডিটেলস বলবো। আর ইন্ট্রোডিউসিং ফিল অ্যান্ড স্ট্রোক অ্যাপ্লাই কালার, এটা দেখাইছি যে কিভাবে ফিল কালার অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করাটা আসলে এখানে বলে দেই যে আপনি যেমন এখান থেকে এটা ফিল কালার অ্যাপ্লাই করতেছেন ডাবল ক্লিক করে, এবং যদি এটার সাথে স্ট্রোক নিতে চান তাহলে এটাকে ওপেন করে জাস্ট এই যে কালারে ক্লিক করবেন, এটা কালার চলে আসবে। তখন এটার উপরে ডাবল ক্লিক করলে আপনি ইচ্ছা মতো আপনার কালার অ্যাপ্লাই করতে পারবেন। এই যে আপনি এটাকে বাড়াই দিচ্ছেন, এখানে ভ্যালুটাকে বাড়াই দিতে পারবেন। ঠিক আছে, এইটাই হচ্ছে কালার অ্যাপ্লাইয়ের ব্যাপারটা। এবং এখানে আরেকটা বিষয় বলছে অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট, এই 9-10 টপিকটা খুব ইম্পর্টেন্ট। এখানে বলছে যে অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ওয়ার্ক উইথ অবজেক্ট গ্রুপিং, লকিং অ্যান্ড হাইডিং। তো আমাদের বলছে অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, তো অ্যারেঞ্জ কি, যে আপনি যেই ইয়েগুলো নিচ্ছেন, ফাইলগুলো নিচ্ছেন, এগুলো আসলে এরকম গোল হইতে পারে, স্টার হইতে পারে। তো এইগুলোকে আপনি সাজাইতে চাচ্ছেন এরকম করে। আমি সবগুলোকে একটা কালার নিয়ে নিই। আইডপার্ট দেখেন এখানে একটা কালার টুলস আছে আইডপার্ট, যেটা প্রেস করে যদি আপনি শর্টকাট আপনি যদি সব অবজেক্টকে এভাবে সিলেক্ট করেন, তারপর আইডপার্ট নেন, দেন এই ফাঁকা যাতে ক্লিক করেন, তাহলে এই কালারটা এখানে পেস্ট হয়ে যাবে। এটা একটা ট্রিক্স। তো আমি এখানে অনেকগুলো কপি নিলাম অল্টা চেপে, এইগুলোকে সবগুলোকে আমি সোজা করে সাজাবো, যেরকম সিরিয়াল ধরাবো, এই যেরকম সিরিয়াল। তো সিরিয়ালটা সোজা করব কিভাবে? দেখেন এই সবগুলোকে একসঙ্গে ধরলে আমরা এখান থেকে অ্যালাইন পাবো। অ্যালাইনে ক্লিক করলাম, দেখেন এখান থেকেও আসবে, অথবা অবজেক্ট, আমি এটাকে ভেতরে দিই, অবজেক্ট থেকে অ্যালাইন। এই যে দেখেন এখানে আপনারা একটু জুম করাই দেই, এখানে জুম করে দেখেন এই দুইটা দাগের পাশে, এই যে এই লম্বালম্বি দাগ, এই দুইটা বক্স, দাগ বললে ভুল হবে, আসলে এই দুইটা বক্সের পাশে একটা সোজা দাগ। তার মানে এই দুইটা দাগ মানে কি হচ্ছে জানেন? এই দুইটা দাগ হচ্ছে আপনার অবজেক্টগুলা, এই যে আপনার বক্স, এইগুলা আপনি যাই নেন না কেন, এটা অন্য কিছু হইতে পারে। এই দুইটা দ্বারা আসলে বোঝাচ্ছে আপনার যে কোনো অবজেক্ট কিভাবে সাজবে, সাইডে এই যে এই চিকন যে দাগটা আছে এই এক সাইড হবে। এখানে কি আছে দেখেন, এই অবজেক্টের ভেতরে দাগ, তার মানে এটা মিডিল বরাবর হবে। তাহলে এটা কি হবে, এই সাইডে যদি এটা অ্যালাইন হয় তাহলে এইটা হবে এই পাশে, এটা যদি দেই এটা হবে ওপরে, এইটা যদি হয় তাহলে মিডিলে, এটা যদি হয় নিচে। এখন আসেন এটা কিভাবে কাজ করে দেখি। দেখেন আমি যদি সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে এইটা প্রেস করি, তাহলে দেখেন এই সাইডটা অর্থাৎ এই পাশটা, এই যে এই পাশটা খুব সহজে মিলে যাচ্ছে, কিন্তু এই পাশে মিলে নাই। কিভাবে দেখায়, আমি এটাকে আরও ছোট করে দিলাম, এটাকে আরও বড় করে দিলাম, একটু বেশ বড় করে দিচ্ছি, সবগুলোকে একসঙ্গে ধরে জাস্ট এইটা দিলাম। খেয়াল করছেন যে এই সবগুলো এসে এই পাশটা মিলিত হচ্ছে। আপনি যদি এখান থেকে দাগ নেন তাহলে আপনাদের এটা সব থেকে ক্লিয়ার হয়ে যাবে। দেখছেন এইটা আসে মিলিত হচ্ছে কি, সবগুলোকে একসঙ্গে ধরে এই পাশটা, এবার এই পাশে মিলিত হলে এইটা দেখেন এই সাইডে মিলিত হচ্ছে। সেন্টারে মিলিত করতে গেলে কি হবে,
এইটা, ঠিক আছে, এইটুকু। এখন এইটা যদি আসলে লম্বালম্বি না হয়ে এরকম আড়াআড়ি হয় তাহলে কি হবে? তাহলে এইভাবে ধরে এবার এই পাশেরগুলো, এটা মিডিল, এটা। আশা করছি আপনারা খুবই সহজে বুঝতে পারছেন এবং আপনাদের বোঝা উচিত। খুব সহজ একটা সিম্পল বিষয়। তারপরে যদি কেউ বুঝতে না পারেন ক্লাসের মধ্যে আমি আরও ক্লিয়ার করে বুঝাই দিব, আপনারা জাস্ট প্রশ্ন থ্রু করবেন এবং অবশ্যই ক্লাসে অ্যাডভান্স কিছু শেখাবো। এই গেল এই ব্যাপার। এবার আসি অ্যালাইনমেন্টের ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে, যে এই যে আপনারা এগুলো সাজাচ্ছেন, এই যে সাজাচ্ছেন এর ভিতরে এমন হতে পারে না যে আমরা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ লাগবে, এখান থেকে এরকম হতে পারে না যে নির্দিষ্ট পরিমাণ গ্যাপ দরকার। টোটালটাকে সিলেক্ট করলাম, দেখেন এটার গ্যাপ বেশি এটার কম, তাহলে কি করব? ডিস্ট্রিবিউশন অবজেক্ট থেকেও করতে পারেন, তবে আপনারা যেটা করবেন ডিস্ট্রিবিউশন স্পেসিফিক থেকে করবেন। স্পেসিং থেকে করলে কি হবে, যে আপনি দেখেন ভার্টিক্যাল মানে এটা লম্বালম্বি, এই যে এখানে এটা প্রেস করলে দেখেন সবগুলোর এবার সমান, সবগুলোর গ্যাপ সমান। আর যেটা এটা এই পাশে যদি হইতো, তাহলে এটা সবগুলোর একসঙ্গে ধরে আগে কি করব, এটা দিয়ে মিলাই নিব বা এটা দিয়ে মিলাই নিব, তারপরে দিব এইটা, দেন সবগুলার সমান স্পেস চলে আসছে। ওকে, আশা করছি এটাও ক্লিয়ার হয়েছে। এবার এখানে আসি, এটাকে একটা বড় করি, একটাকে ছোট করব এবং এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব। দুইটাকে একসঙ্গে ধরবো, আমি চাচ্ছি এটা সেন্টারে বসবে। তো কিভাবে সেন্টারে বসবে, টোটালটা ধরলাম দুইটা একসঙ্গে, এখান থেকে এটার নাম হচ্ছে হরিজন্টালি অ্যালাইন সেন্টার, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, দুইটা কমন সেন্টার। তাহলে এটা একবার, এটা একবার, দেখেন এটা সেন্টার হয়ে গেছে। যেখানেই থাকুক না কেন, এখানে বা এখানে আছে, এটা সিলেকশন করলাম, শিফট চেপে এখানে ভার্টিক্যালি সেন্টার, হরিজন্টালি সেন্টার, দেখেন এটা মিলি। কিন্তু সমস্যা একটাই, যে এরা দুইজন দৌড়ায় এসে এখানে মিলিত হচ্ছে। এমন যদি হতো যে এ এখানেই থাকবে, ও চলে আসবে, তাহলে কি করা যায়, দুইটাকে একসঙ্গে শিফট চেপে সিলেকশন করে একটাকে মাস্টার করে দিতে হবে, মানে কি অবজেক্ট। তো সিলেকশন করলাম, মাস্টার করে কিভাবে, মাস্টার করে হচ্ছে এখান থেকে যে অ্যালাইন টু কি অবজেক্ট, অথবা এটার উপরে সিঙ্গেল ক্লিক করা মানে এটা মাস্টার হয়ে গেল। এবার এর কাছে আসতে বাধ্য, ভার্টিক্যালি সেন্টার, হরিজন্টালি সেন্টার, দেখেন দৌড়ায়ে এর কাছে চলে আসছে। ওকে, জাস্ট এইটুকু, আর কিচ্ছু না। তো আশা করছি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। আমি অ্যালাইনের ব্যাপারটা ক্লিয়ার হতে পেরেছি। যার অ্যালাইন যত সুন্দর সে তত ভালো ডিজাইনার। আমি আবারও বলি, যার অ্যালাইন যত সুন্দর সে তত ভালো। অ্যালাইনের উপর প্রচুর প্রচুর নজর দিতে হবে। আপনি এখানে বসাবেন, অবশ্যই আপনি এরকম করে বসানো যাবে না, দেখতে হবে যে দুই পাশটা সুন্দরভাবে মিলেছে কিনা। ওকে, আরেকটা বিষয় দেখাই দিই, সেটা হচ্ছে যে আপনি যদি এই অবজেক্টের অনেকগুলা কপি লাগে, এরকম অনেকগুলা কপি লাগে, তাহলে আপনি ছোট্ট একটা কাজ করতে পারেন। অল্টার চেপে ধরে এটার একটা কপি যখনই নেবেন, ছেড়ে দিবেন, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, আবার দেখেন অল্টার চেপে ধরে জাস্ট এখানে ক্লিক, ছেড়ে দিলেন, বাইরে ক্লিক করার দরকার নেই, থাকা অবস্থায় কন্ট্রোল ডি, যতবার কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করবেন ততবার এটা কপি হতে থাকবে, এইভাবে যে কন্ট্রোল ডি। এটা আশা করি আপনারা বুঝতে পারবেন। তো অ্যালাইনের ব্যাপারটা গেল। এখন দেখেন যে আমি যদি কোনো অবজেক্টকে আপাতত এখানে আমাদের এতে মনে হয় হাইডিংয়ের ব্যাপারটা বলা আছে, গ্রুপিং। যেমন আমি কোনো অবজেক্টকে সরাইতে গেলে, যে আমি এটাকে পুরাটা নিয়ে যাব, এখান থেকে সব নিয়ে যেতে চাচ্ছি, এইভাবে সব নিয়ে যেতে চাচ্ছি, তো আমাকে সব একবারে ধরতে হচ্ছে এইভাবে, কিন্তু আমি এটা ধরলে একটা আসতেছে, তো আমি সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল জি, তাহলে এটা গ্রুপ হয়ে গেল। এই যে আমি একটাকে ধরলে আসবে, রাইট বাটন প্রেস করে এখানে আনগ্রুপ করলে এটা ইয়ে হয়ে যাবে। আবার অল্টার কন্ট্রোল জি দিলেও আমরা আনগ্রুপ করতে পারি। এই যে এখান থেকে শিফট কন্ট্রোল জি দিয়ে, সরি এটা অল্টার না, শিফট কন্ট্রোল জি দিলে এটা আনগ্রুপ হয়ে যাবে। এইভাবে আমরা আনগ্রুপ করতে পারি। এই গেল গ্রুপের ব্যাপারটা। এবার আসতেছে হচ্ছে লক। কোনো অবজেক্টে যদি আমি লক করতে চাই, যেমন এইটা, সবগুলাকে আমি সরায় ফেলবো, এটাই খালি থাকবে, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল টু, এই যে কন্ট্রোল টু দিলে দেখো সবগুলাকে এবার সরায় ফেলবে। দেখেন এইটা যাবে না, কারণ এটা লক হয়ে আছে। আনলক কীভাবে করব, অল্টার কন্ট্রোল দুইটা চেপে ধরে তারপরে টু প্রেস করব,
তাহলে এটা আনলক হয়ে যাবে। এখানে একটা সমস্যা আছে যে আমি যদি এটাকে ধরলাম Ctrl+2, এটাকেও ধরলাম Ctrl+2, আবার এটাকে দিলাম Ctrl+2, তাহলে তিনটা আমার লক হয়ে আছে। তিনটা, কয়টা অবজেক্ট? তিনটা। এই যে তিনটা অবজেক্ট লক। আমি যদি অল্টার Ctrl+2 দেই তাহলে তিনটাই একবারে আনলক হয়ে যাবে। এই যে তিনটাই একবারে আনলক হয়ে গেছে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি একটা একটা করে আনলক করতে চাই, তিনটা একসাথে না, তাহলে কি করব? সেক্ষেত্রে আমাদেরকে লেয়ারের সহায়তা নিতে হবে। অর্থাৎ যে কাজগুলো আমি করেছি আমার কম্পিউটার প্রত্যেকটার একটা করে লেয়ার রেডি করেছে। কিভাবে? লেয়ার মানে স্তর, মানে সে ওই প্রত্যেকটা অবজেক্টকে সে এঁকে রেখেছে প্রত্যেকটা পেজে। অবজেক্ট লেয়ার, এখানে এই যে এখানে তীর চিহ্নে ক্লিক করলে দেখেন 1 2 3 4, দেখেন প্রত্যেকটা আস্তে আস্তে নাই হচ্ছে। এই যে এখান থেকে যতগুলো শেপ আমি আস্তে 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 এই যে নাই হওয়া শুরু করছে। ঠিক আছে? সো আপনার অটোমেটিকলি এই লেয়ারগুলো ক্রিয়েট হচ্ছে, যেগুলো কিনা আপনি আসলে আপনার মনের অজান্তেই তৈরি হচ্ছে, কিন্তু সেটা কে করছে? সফটওয়্যার নিজে করছে। অ্যাডোবি ফটোশপে এই প্রতিটা লেয়ার আপনাকে নিজেকে তৈরি করতে হতো। কিভাবে? এই যে এখানে নিউ লেয়ার, এখানেও নেওয়া যায়। আপনি যখনই নিউ লেয়ার হবে তখন লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, ইভেন আপনি প্রত্যেকটা এখান থেকে লকও করতে পারেন। যেমন আপনি যদি এইটা কোনটা, আমি একটু নিচের দিকে নামি, যেমন এইটা কোনটা দেখি তো, এটা হচ্ছে এইটা। এটাকে আমি চাইলে যদি এখানে প্রেস করি তাহলে এটা লক হয়ে যাবে। আপনি দেখেন এটা নড়বে না। কোনটা আমি একটু চেক করে দেখি তো, এটা এই যে এটা দেখেন, এটা আপনি আর নড়াইতে পারবেন না। এই যে সিলেকশন নিলাম, এই যে দেখেন অন্যটা হচ্ছে কিন্তু এটা হবে না। ঠিক আছে? তো এখানে যে একটা কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটলো, দেখলেন যেটা অর্ধেক হয়ে গেছিল, আপনি খেয়াল করছেন হয়তো। এটা একটু দেখাই দিই যেহেতু চোখে পড়ে গেল। এই শেপের এখান থেকে আপনি জাস্ট প্রত্যেকটা অবজেক্টকে আপনি আপনার ইচ্ছা মতো এই যে এখান থেকে পার্সেন্টেজ করে ঘুরাই নিতে পারবেন। যত পার্সেন্ট দরকার, আপনি শেপ থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ঘুরাইতে চান আপনি এটাকে ঘুরাইতে পারবেন। অর্থাৎ কাটতে চান সেভাবে কাটতে পারবেন। ঠিক আছে? এই পার্ট থেকে কাটতে হবে এই যেভাবে। ঠিক আছে? তো দ্যাটস ইট, এইটুকু, আর বেশি দূর যাচ্ছি না, অনেক কষ্ট হবে। লকটাকে তুলে ফেলবেন কীভাবে? অল্টার কন্ট্রোল, আপনার এর আগে জানেন অল্টার Ctrl+2 দিলে এটা চলে গেছে, ঠিক একইভাবে এখানে কিন্তু চলে যাচ্ছে। ওকে, এটা তাহলে এই গেল হচ্ছে আমাদের লক। এবার আসতেছে হাইড, মানে এই অবজেক্ট আমি কিছুক্ষণের জন্য হাইড করব, অল্প কিছুক্ষণ পরে আবার ফেরত আনবো। তো কিভাবে এটা করব? তো এটাকে জাস্ট আমরা Ctrl+3, এখান থেকে চোখটা তুলে দিলে, এই যে এখান থেকে চোখ তুলে দিলে, যে চোখগুলা তুলে দিলে এটা হাইড হয়ে যাবে, চোখগুলো অন করে দিলে আনহাইড। শর্টকাট হচ্ছে কি Ctrl+3, কিবোর্ডের Ctrl+3, আবার অল্টার Ctrl+3 দিলে এটা চলে আসবে। এই যেখানে শর্টকাট আছে। তো এইভাবে করে আপনি হাইড আনহাইডও করতে পারবেন। তো আমাদের লকিং হাইডিং গেল। এবার আসছে ইউজিং আনডু রিডু, মানে আপনি অনেক দূরে কাজগুলো করে ফেলেছেন, আবার পেছনে আসতে চান, মানে প্রথম যে কাজটা করেছিলাম সেটা পাবেন কোথায়? এডিটে যে এই যে দেখেন শো, এই যে আনডু শো অল, Ctrl+Z, রিডু শিফট Ctrl+Z। তাহলে আমি যদি Ctrl+Z প্রেস করতেই থাকি, দেখেন Ctrl+Z চেপে ধরেই থাকি, দেখেন ও আস্তে আস্তে পেছনের দিকে চলে আসছে। আপনারা খেয়াল করছেন কিনা দেখেন, আস্তে আস্তে এই যে প্রথম দিকে। তবে এটা যাবে একটা লিমিটেড স্টেপ পর্যন্ত। মেবি আমার এখানে 50টা স্টেপ গেছে। বুঝলাম কিভাবে? Ctrl+K, আপনি Ctrl+K দিলে এখানে আপনার প্রিফারেন্স আসবে। মোবাইলে যেমন সেটিংস থাকে এটারও ঠিক আপনার সেটিংস আছে, এবং এই যে আনডু কাউন্ট আমার 100 করা আছে, 100 ঘর পর্যন্ত হবে। 200 100 আমি 50 করে দিলাম। সো এবার আমি যদি Ctrl+Z দিই তাহলে 50 ঘর পর্যন্ত আসবে। এবার আমি যদি সামনে যেতে চাই, শিফট Ctrl+Z, অর্থাৎ এবার সামনের দিকে যাচ্ছে। এতক্ষণ পেছনে যাচ্ছিল, তখন সামনে। অর্থাৎ আপনি যদি কোনো কিছু ভুল করে ফেলেন বা আপনি যদি আবার পেছনে যেতে চান তাহলে Ctrl+Z একবার দিলে একবার পেছনে আসবে। ঠিক আছে? এই হচ্ছে পেছনে যাওয়া সামনে আসা। ক্লাসের ক্ষেত্রে আরও ভালো করে বুঝতে পারবেন এবং বোঝা সম্ভব। তো এই ছিল মোটামুটি আমাদের ব্যাপারটা। এবার রিডু আন্ডু। এবার আসছে গাইড, গ্রিড, সেভিং ডকুমেন্ট। গাইড জিনিসটা কি? আপনারা দেখেন আমরা যখন ভিউতে যাই তখন আমার যেখানে লেখা আছে গাইডস, এই যে গাইডস, তো আমি হাইড গাইড, লক গাইড দেখতে পাচ্ছি। আসলে একটা হাইড করবো কাকে, তারপরে আনহাইড করবো এটা কাকে? যেমন দেখেন আপনি যখন এটাকে নিচ্ছেন, আদৌ কি আপনার এই যে কপিটা নিলেন এটা কি সোজা হলো কি না, আপনি কিভাবে ইনশিওর হচ্ছেন? আপনি এইটাকে ধরার পরে আপনি অ্যালাইন থেকে জাস্ট সাইডে দিচ্ছেন, এটা ইনশিওর হল। তারপর আপনার মনের মধ্যে কনফিউশন আছে, তখন কিবোর্ড থেকে Ctrl+R,
কন্ট্রোল আর দিলে এখানে দেখেন রুলার চলে আসবে, এটাকে বলে রুলার। রাইট বাটন প্রেস করলে আপনি পিক্সেল, সেন্টিমিটার, ইঞ্চি এগুলোকে কনভার্টার, যেমন এখন পয়েন্ট এসছে, আপনি কনভার্ট করতে পারবেন। ঠিক এটা আসা অবস্থায় জাস্ট এই স্কেল থেকে আপনি এবার টান দিলে একটা দাগ আসবে। দেখেন এই দাগ দিয়ে আপনি দেখতে পারবেন যে হ্যাঁ এটা পারফেক্ট। এটা অ্যাজ লাইক স্কেল, আমরা যেমন দাগ টানি এটা দেখার জন্য। এটাকে আপনি আবার যদি এভাবে ধরে ডিলিট বাটনে প্রেস করেন তাহলে ডিলিট হয়ে যাবে। ওপর থেকেও আনতে পারেন। এটা দেখার জন্য যে মাপ ঠিক আছে কিনা, মাপটাকে ঠিক করার জন্য। ওকে ওকে, সো দেখেন এটা মাপটা ঠিক আছে কিনা, আমরা জুম করে এই যে জায়গাগুলোকে মেলাই দিব। হ্যাঁ, এভাবে করে আপনি মাপটা ঠিক দেখতে পারবেন। আবার দরকার না হলে জাস্ট ডিলিট করে দিবেন। তো এটা আসলে দেখেন যখন আপনি কোনো অবজেক্ট নড়াবেন, ভুলক্রমে হয়তো ওইটাও নড়ে যেতে পারে, তখন এই অবজেক্টগুলোকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে লক গাইড, সো এটা আপনি লক হয়ে গেল, আর নড়বে না। আবার রাইট বাটন প্রেস করে আনলক গাইড, দেখেন নড়াচড়া করছে, এই যে নড়তেছে। আপনি চাইলে রাইট বাটন প্রেস করে এটাকে হাইড গাইড করে দিতে পারেন, তাহলে এটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, এবার আনহাইড করবেন কিভাবে, এটা শর্টকাট আছে, ভিউ, দেখেন আমি এখান থেকে দেখেন এখানে লেখা আছে রিলিজ গাইড, এখানে অল্টার কন্ট্রোল 5, আর শো গাইড দিলে হচ্ছে কন্ট্রোল কমা দিতে হবে, তাহলে এটা দিলে দেখেন চলে আসবে। ওকে, এইভাবে আপনি শর্টকাট ইউজ করে করতে পারেন অ্যাজ ইউ লাইক। দেন আমার গাইডের পরে মনে হয় আছে হলো গ্রিড। গ্রিডটা হচ্ছে ছোটোবেলায় আপনারা গ্রাফ করেছেন, গ্রাফ, ঠিক এইটাও একটা গ্রাফ। আমরা একটু নিচের দিকে যাই, শো গ্রিড, বার কন্ট্রোল প্লাস ইনভার্টেড কমা প্রেস করার সঙ্গে সঙ্গে এই যে গ্রিড। ঠিক আছে, আপনি যখন কোনো শেপ ধরেন এখান থেকে শুরু করলেন, এই বক্স থেকে এত দূর পর্যন্ত নেবেন, দেখেন পারফেক্টলি আসতেছে। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এই পয়েন্টটা ধরে এই বক্সে এইভাবে করে দেখেন সুন্দর একটা মিলাই নিতে পারছেন, যে আপনি এটাকে এটা এই যে দেখেন প্রত্যেকটা একটা হিসাবে আসতেছে। হ্যাঁ, এটা একটা হিসাবের জন্য। তো আপনি যদি এটা না চান তাহলে আবার ভিউতে যান, শর্টকাট আছে ওখানে, শর্টকাটগুলো শিখতে হবে। এখানে হাইড গাইড আছে, তো আপনি হাইড করলে এটা চলে যাবে। তো আলহামদুলিল্লাহ যে আমরা অনেক কিছু জানতে পারছি। এবার ডকুমেন্ট সেভ অ্যাজ এ নেটিভ ফরম্যাট অফ ইলাস্ট্রেটর। নেটিভ মানে হচ্ছে মানে নিজস্বতা, যেমন বাংলাদেশের নেটিভ ভাষা হলো বাংলা, তেমন এইটা সেভ করতে হবে কি করে। দেখেন আপনি যখন এই ফাইলটা সেভ করবেন, পরবর্তীতে আপনি যদি এটা একটু বড় করে এইরকম করে রাখেন, আমি বলি এটার অর্ধেকটা সেভ হবে জেপিজিতে, আর বাকিটা সেভ হবে না। এখন জেপিজি কি আর মেন ফাইলটা কি, বা সোর্স ফাইলটা কি, বা এআই ফাইলটা কি? ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ, ফার্স্ট ক্লাস, আমরা ফার্স্ট ক্লাস লিখব, সরি ফার্স্ট ক্লাস লিখে আমি যখন সেভ দিব, এখানে অলরেডি একটা আছে ফার্স্ট ক্লাস লেখা, তো আমি এখানে অন্য নাম দিই, ইয়াস, দেন ডেস্কটপ দিয়ে সেভ দিলাম। এর মানে হচ্ছে আমি এই কাজগুলোর নেটিভ ফরম্যাট সেভ করলাম, মানে আমার পরবর্তীতে চাইলে এইগুলোকে আমি আবার এডিট করতে পারবো। কিভাবে দেখাই, আমি এটাকে কেটে দিচ্ছি, আমার এটা সব নান হয়ে গেল। এবার যদি আমি যে ইএস ফাইলটাকে ডাবল ক্লিক করি, এবং লক্ষ্য করা যাচ্ছে ইএস ফাইলটা রাইট বাটন প্রেস করে দেখতে পাচ্ছি যে এটা এআই ভার্সন। আমরা এটা কিন্তু এর ভেতরে কি আছে দেখতে পাচ্ছি না বাইরে থেকে, যেমনটা আমি বাইরে যেখানে একটা ছবি দেখতে পাচ্ছি ওটাতে কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে কি করব, আমি এটাকে ওপেন করব, দেখেন এটাকে ওপেন করলে এখন এগুলা এডিট করতে পারছি। এখন আমি দেখতে পাওয়ার জন্য, অর্থাৎ ফেসবুক গ্রুপে আমাদের কাজ দেওয়ার জন্য ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেসি, কনফার্ম হইতে হবে যেন এখানে জেপিজি থাকে, কোয়ালিটি যেন 100% থাকে, আর এটা যেন ক্লিয়ারলি এখানে দেখা যায়। যদি ক্লিয়ার না দেখা যায় তাহলে এই পার্সেন্টটাকে বাড়াইতে হবে, 200, 300, 400 এইভাবে বাড়াইতে হবে, এবং এখানে আর্ট অপটিমাইজই রাখতে হবে। দেন এটা আমি সিলেক্ট করে সেভে ক্লিক করলাম, ডেস্কটপ, অ্যান্ড ইয়াস। দেখেন আমি এবার ওই আর্টবোর্ডের মধ্যে, অর্থাৎ এই সাদা অংশের মধ্যে, দেখেন এখানে কিন্তু বাইরে এগুলো ছিল, এই যে বাইরে পয়েন্টগুলো ছিল, কিন্তু দেখেন জেপিজিতে বাইরেগুলো আসে নাই, দেখছেন, শুধুমাত্র এইগুলো আসছে। তার মানে আপনি যখন জেপিজিতে সেভ করবেন, কাউকে দেখাতে যাবেন, তখন অবশ্যই আপনার ফাইলটা আর্টবোর্ডের মধ্যে থাকা লাগবে। তো অবশ্যই আপনি প্রতিদিনের যে হোমওয়ার্কগুলো থাকবে বা ভিডিওগুলো থাকবে, প্রতিদিনের একটা করে ক্লাস নাম্বার দিবেন। যেমন এখানে দিবেন হচ্ছে ফার্স্ট ক্লাস
এখানে কি কি রাখবেন, ফার্স্ট ক্লাসের মধ্যে 2টা ফোল্ডার হয়ে যাচ্ছে। তো 2টা ফোল্ডারের মধ্যে আপনি কি কি রাখবেন, আপনি জেপিজি করবেন যেটা সেটা রাখবেন, আপনার নেটিভ ফরম্যাটটা রাখবেন, এবং ক্লাসের যে ভিডিওটা দিয়ে সুন্দর করে এটা আপনার পিসির যে কোনো একটা হচ্ছে ড্রাইভের মধ্যে সেভ করতে থাকবেন। যতদিন পর্যন্ত ক্লাস চলবে আপনি 1 2 3 করে এভাবে চলতে থাকবে। একদিন আমি কিন্তু মানে আপনার যেদিন ক্লাস শেষ হবে সেদিন 1 নাম্বার ক্লাসে আপনি যে হোমওয়ার্কটা ছিল সেটা আপনি এইভাবে কিন্তু ওপেন করে দেখতে পারবেন যে আমি 1 নাম্বার ক্লাসে এরকম শিখেছিলাম। অর্থাৎ আপনাদের যদি 50টা ক্লাস হয় বা 60টা ক্লাস হয়, তাহলে আমি 60টা এরকম ফোল্ডার পাবো। যেমনটা আমার দেখেন এখানে অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছেন, এই যে এগুলোর মধ্যে অনেকগুলো ফোল্ডার, এরকম 60টা ফোল্ডার দেখতে পাবো, এবং 60টা ফোল্ডারের মধ্যে আপনাদের হোমওয়ার্কগুলো থাকবে। তাহলে আমি যখন ওপেন করব তখন দেখতে পারবো। সো এই সব ফাইলগুলো আমি ক্লাস শেষে নিব, অর্থাৎ কোর্স শেষে নিব, এবং ওইটাতে মার্কিং করব। সো আপনাদের প্রত্যেককে এটা রাখতে হবে। আর যদি ডিলিট করে ফেলেন, এই ফাইল হারাই ফেলেন, তাহলে তো এটা আপনার জন্য জরিমানা স্বরূপ আপনাকে আবার করতে হবে। তো ভিডিও বোধহয় অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের, তো আমরা আর বেশি কিছু করব না, এই পর্যন্তই আমাদের আজকের সেশন। আর আমি ক্লাসের মধ্যে আপনাদেরকে হোমওয়ার্ক দেখাই দিব, এবং বলেছি যে মাস্টার ক্লাস নিব। অবশ্যই আমরা এটাতে মাস্টার ক্লাস যাব, এবং অবশ্যই যাওয়া উচিত। তো আজকে যে টুলসগুলো শেখা হয়েছে সেগুলোতে আমরা চলে যাই। সেটা হচ্ছে যে আমাদের সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, ল্যাসো টুল, এবং এখান থেকে শেপ টুল, আই ড্রপার টুল, এবং আমরা আরও শিখেছি হচ্ছে এখান থেকে জুম টুল, এবং আর্টবোর্ড টুলের কাজ হচ্ছে আর্টবোর্ডটাকে আপনার একটু বড় করা। যদি চান আপনি আর্টবোর্ডটাকে বড় করতে পারবেন, ইভেন আর একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবেন, এবং চাইলে আর্টবোর্ডের এইভাবে সিলেক্ট, যে আর্টবোর্ড পছন্দ না সেটার উপরে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো টুল শিখেছি, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এবং আমাদের যে ক্লাসটা শুরু হবে প্রথম সেশন, এইটাতে আমরা আরও নতুন কিছু শুরু করতে পারবো ইনশাআল্লাহ। ততক্ষণ বা ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।